হাই, একটা ফ্যামিলি ট্রিপের ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের ডেস্টিনেশন ওড়িশার দারিংবাড়ি আর গোপালপুর। এখন হাওড়া যাওয়াটা বড্ড সহজ হয়ে গেছে। প্রথমে ট্রেনে করে শিয়ালদা, তারপর মেট্রো করে হাওড়া। দারিংবাড়ি গোপালপুর যাওয়ার জন্য ব্রহ্মপুরে ট্রেন ধরতে হয়। আমরা হাওড়া থেকে উঠব চেন্নাই মেলে। রাইট টাইম হলো রাত্রিবেলার 11:45। হাওড়া থেকে ছাড়বে। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমি মা বাবা তিনজনে চলে এসেছি, আর আমার 2 মাসি এখন আসছে। আমাদের 11:45-এর ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে চেন্নাই মেল। আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মবি। আমরা অনেক আগে চলে এসেছি। এখন বাজে 10:20, নাকি আমাদের 1.5 ঘন্টা আছে সময় এখনো ট্রেন ছাড়া। আমার মা দাঁড়িয়ে আছে, এই যে বাকিরা দাদা বৌদি ছাড়তে এসছে আমার 2 মাসিকে। ট্রেন ছাড়লো একদম প্রপার টাইমে। এই যে আমার বাবা, আমার মা, সামনে আমার বড় মাসি, আর তার পাশে আমার রাঙা মাসি। যেহেতু রাতের ট্রেন, তাই ডিনার আমরা সবাই করেই এসছি। এখন শুধু ঘুম। গুড মর্নিং। ঘুম থেকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। স্লিপার ক্লাসে টিকিটের এটাই একটা মজা যে সিনিক বিউটি একদম প্রপারলি এনজয় করতে করতে যাওয়া যায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর। ট্রেনটা একটু লেট, রাইট টাইম ছিল 8:20। আমরা ব্রহ্মপুর নামলাম 9:40-এ। এই ব্রহ্মপুর স্টেশনে নেমেই আমাদের কিন্তু জার্নিটা শুরু হবে। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, ডিটেলস থাকলো ডেসক্রিপশনে। ড্রাইভার দাদার সাথে আগেই কথা হয়ে গেছিল। উনি আমাকে বলেছিলেন যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ওয়েটিং রুম আছে, ওখানে আপনারা ফ্রেশ হয়ে চেঞ্জ করে ওয়েট করবেন, আপনাদের 10টার সময় পিক আপ করবো। হাই, গুড মর্নিং। আমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছি। আমরা এই স্টেশনে চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছি। আমাদের আজকে প্ল্যানটা হচ্ছে হোটেলে যাওয়ার পথেই অনেক সাইট সিনের জায়গা আছে, তো আমরা সময় নষ্ট করবো না। এখান থেকে রেডি হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করে অন দ্য ওয়ে টু হোটেল যা যা দারিংবাড়ির দেখা পসিবল সেগুলো দেখে আমরা একেবারে বিকেলের দিকে হোটেলে যাব। এটাই প্ল্যান আপাতত। ড্রাইভার দাদাকে ফোন করা হয়ে গেছে, তো চলে আসবে 5-6 মিনিটের মধ্যে। দেন আমরা এখান থেকে বেরোবো। ওই যে আমাদের গাড়ি এসে ওয়েট করছে। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের প্ল্যাটফর্ম 1 দিয়ে আমরা বেরোলাম। এই হচ্ছে বাইরেটা। এই চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জায়গাতে। এখানে পুরি, ইডলি, ধোসা, চাউমিন সবই ছিল, আর এখানকার মিষ্টি খুব ফেমাস। তো আমরা মোটামুটি পেট ভরে ব্রেকফাস্ট করে রসমালাই খেয়ে এখন আমরা স্টার্ট করব আমাদের আজকের জার্নি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো মা কারঞ্জেই দেবী টেম্পল, গঞ্জাম ডিস্ট্রিক্টে, ব্রহ্মপুর থেকে 30 কিলোমিটার ডিস্টেন্সে। চারিপাশের সুন্দর পরিবেশ আর ময়ূরের জন্য এই জায়গাটা খুব ফেমাস। আমরা যদি এই গরমে একদম দুপুরবেলা গেছিলাম বলে কোনো ময়ূর দেখতে পাইনি, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল। মন্দিরের ডান দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। এখান দিয়ে এই সবুজের মধ্যে দিয়ে গেলে ন্যাচারাল একটা ওয়াটার বডি দেখতে পাওয়া যায়। সবাই আসেনি, আমি আর রাঙামাসি এলাম, কিছু ফটো তুললাম, আর তারপর উঠে পড়বো গাড়িতে পরের ডেস্টিনেশনের জন্য। মা করঞ্জয় দেবী টেম্পল ঘুরে এখন যাব নেক্সট স্পট কুন্তেশ্বরী টেম্পল আর শ্রী সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল, আর তার সাথে আছে সরোদা ড্যাম। পৌঁছে গেছি আমরা কুন্তেশ্বরী মন্দিরে। এই মন্দিরের লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক কুন্তেশ্বরী পাহাড়ের চূড়ায়
আর তার পাশেই আছে সরোদা ড্যাম আর ঋষিকুল্লা নদী। আমরা একটু দেরি করে ফেলেছি বলে মন্দির এমনি বন্ধ হয়ে গেছে, কিন্তু যতটা আর কি দেখা যায় বাইরে থেকে ওইটা দেখবো। আর ওই যে ড্যামটা দেখা যাচ্ছে। খোলা? হ্যাঁ খোলা। এই মন্দিরে মা লক্ষ্মী, মা দুর্গা আর মা কালীর এই ত্রিমূর্তির একটা সম্মিলিত প্রতিমা আছে, সেই প্রতিমারই পুজো করা হয়। কুন্তেশ্বরী টেম্পল দেখা হলো, এবার আমরা যাব শ্রী সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল। মন্দিরটার পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা নাকি অসাধারণ। খুব রোদ এখানটা, সবাই হাঁপিয়ে গেছে, এরা একটু বসুক। এই যে এখানে ওয়াচ টাওয়ার আছে মন্দিরের পাশে, ওয়াচ টাওয়ারটা থেকে একবার একটু ঘুরে আসি আমি। কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ দূরে দেখো চারিদিকে পুরো গোল হয়ে পাহাড়, চারিদিকে পাহাড়। দারিংবাড়িকে বলা হয় কাশ্মীর অফ ওড়িশা। সত্যি এখান থেকে এই কাশ্মীরের সৌন্দর্য কিন্তু দারুণ লাগছে। এই সুন্দর কালিঙ্গা আর্কিটেকচারের মন্দিরটা হলো শ্রী সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল। লোকাল লোকেরা এটাকে সিদ্ধেশ্বরী টেম্পলও বলছিল। সামনে বসে আছে নন্দী মহারাজ আর ভেতরে মহাদেব। অপূর্ব লোকেশনে, একদম ওয়েল মেনটেইনড একটা মন্দির। এখানেও আমরা ভালো ভালো কিছু মেমোরি ক্যাপচার করে এখন যাব নেক্সট স্পট হুলুহুলা গান্ডা, বা যেটার লোকাল নাম রামপাদা, মানে রামের পদচিহ্ন। ঋষিকুল্লা নদীর পাশে এই লোকেশনটা একটা ফেমাস পিকনিক স্পট। মানা হয় ভগবান রাম এখানে এসেছিলেন আর তার পদচিহ্ন এখানেই আছে, তাই জন্য সেখান থেকেই এখানকার নাম হয়েছে রামপাদা। রামপাদা ঘুরতে ঘুরতে বেজে গেছে দুপুর 3টে, লাঞ্চ টাইম। বেরোতে গিয়ে দেখি এন্ট্রান্সে খাওয়া দাওয়া চলছে। তারপর জানতে পারলাম যে এখানকার কমিটির একজনের মেয়ের জন্মদিন, তো সেইটার ভাগ কিন্তু আমরাও পেয়েছি। দারিংবাড়ি ফরেস্ট শুরু হলো, দেখতে থাকো। এতক্ষণ ঘুরে যেটুকু বুঝলাম যে এখানকার রাস্তাঘাট ভীষণ সুন্দর। যেরকম সিনিক বিউটি সেরকম ওয়েল মেনটেইনড রাস্তা। এই লং ড্রাইভটা আমাদের সবার কিন্তু দারুণ লাগছে। নেক্সট স্পট হলো মিগুমা ওয়াটারফলস। ড্রাইভার দাদা আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন যে এই গরমের টাইমে কিন্তু ওয়াটারফলে খুব একটা জল থাকবে না, কিন্তু আমি এটা মিস করতে চাইনি, কেন কি আমি শুনেছিলাম যে এই ওয়াটারফল অবধি যাওয়ার জন্য যে ফরেস্ট ট্রেকটা আছে ওটা খুব ইন্টারেস্টিং। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে এই দিক থেকে বা দিক থেকে। তো এই ওয়াটারফল দেখতে মা মাসিরা কেউ নামেনি, আমি আর বাবাই একমাত্র এই ওয়াটারফল দেখতে নেমেছিলাম। মিগুমা ওয়াটারফলের দুটো স্পট আছে, একটা হচ্ছে 200 মিটার নিচে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, আর আরেকটা হচ্ছে 400 মিটার নিচে গিয়ে ওয়াটারফলটা একদম কাছে অবধি পৌঁছানো যাবে। কাছে যাওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি না, সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য সময়ের অভাবে ডিসিশন নিতে পারছিলাম না কোথায় যাব। বাট এসছি যখন, দেখি একটু ট্রেক করে যদি যাওয়া যায়। বেশ থ্রিলিং ব্যাপার আর কি। যত নামছি ঝর্ণার সাউন্ডটা আরও বেড়ে গেছে। আমার পাপা হোপফুলি এখনও ভিউ পয়েন্টে আছে। কেউ নেই আপাতত এই লোকেশনে। হ্যাঁ, আমি একা এখানে চলে এসেছি ঝর্ণা দেখতে, বাট ইটস ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। ওইখান দিয়ে এলাম,
এই যে মেগুমা ফলস। বর্ষাকালে ডেফিনেটলি এটা আরও বেশি ভালো লাগবে, বাট এই ট্রেকের এক্সপিরিয়েন্সটাও খুব ভালো লাগলো। সো ইট ওয়াজ ফান, বাট আমার এখন ওয়্যার ইজ মাই টেম্পল সিচুয়েশন হয়ে যাচ্ছে উঠতে উঠতে। বাট খুব বেশি তো সময় নেই, তো এভাবেই যেতে হবে। কিন্তু রাস্তা বেশ ভালোই করা আছে, পাথর দিয়ে, কোথাও সিঁড়ি, সো ইটস ফাইন। এরপর আমাদের লাভার্স পয়েন্টে যাওয়ার কথা ছিল, ওটাও একটা ফেমাস আর খুব সুন্দর একটা স্পট, বাট আনফর্চুনেটলি যেহেতু সানসেটের টাইম হয়ে গেছে, তো আমরা ডিসাইড করলাম যে ওই লোকেশনটা আমরা স্কিপ করব। তো তাই জন্য ওর বদলে আমরা যাব এখন সানসেট পয়েন্টে, সানসেট দেখব, তারপর যাব হচ্ছে হোটেলে। এত জায়গায় সানসেট দেখেছি, কিন্তু এরকম লাল টকটকে সূর্য সানসেটের টাইমে আমার তো মনে পড়ছে না আমি কখনো দেখেছি বলে। গুড ইভিনিং। ঠিক পেছনটাই হলো সানসেট। এখানে অসাধারণ ছিল, পুরো মানে ফোনে ক্যাপচার করতে পারিনি। আমরা যখন গাড়ি করে আসছিলাম তখনই সানসেটটা হচ্ছিল, তো খুব ভালো ক্যাপচার করতে পারিনি, বাট আমরা খালি চোখে দেখলাম পুরো লাল সূর্য, মানে অসাধারণ লেগেছে। তো আজকের মতো আমাদের ডে ট্রিপ শেষ। আমরা এই লাস্ট সানসেট পয়েন্টে এলাম, এখানেই কাছে আমাদের হোটেল ইউটোপিয়া রিসর্ট, তো আমরা এখন ওখানেই যাব। সারাদিনের পর ফাইনালি চলে এলাম হোটেলে, হোটেল ইউটোপিয়া রিসর্ট, ওয়ান অফ দি মোস্ট ফেমাস প্রপার্টি দারিংবাড়ির। ডিটেলস থাকলো ডেসক্রিপশনে। হ্যালো। আচ্ছা, এখান থেকে আমরা যাই, আমাদের রুমটা একবার দেখাই। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম, ব্যালকনি ভিউটা খুব সুন্দর। ওইখানটা রিসেপশন, এখানে পুরো ফাঁকা জায়গা, ওপেন স্পেস। ওইখানে সুইমিং পুল, বাট এই ঠান্ডায় আমাদের আর নামার সাহস নেই। চারিপাশে কিন্তু পাহাড়, রাত্রিবেলা দেখা যাচ্ছে না। এই দুটো রুম আমাদের, 301, 302। রুমটা একটু দেখাই। এই যে রুমটা, ভীষণই সুন্দর। কাবার্ড আছে, টিভি আছে, এটা ওয়াশরুম, বসার জায়গা, এই একটা আয়না। আচ্ছা, এই একটা জানলা আছে যেটা থেকে সকালবেলা ভিউটা ভালোভাবে দেখাবো, তাহলে বেটার বোঝা যাবে। এখন পুরোটাই অন্ধকার, অ্যাকচুয়ালি দূরে দূরে পাহাড়, তাদেরকে সকালবেলা দেখাবো এটা। ফাইনালি এসে গেছি আমরা প্রপার্টিতে। আমরা আছি এখন ইউটোপিয়া রিসর্টে। এটা দারিংবাড়ির একটা ফেমাস প্রপার্টি। এটা আমাকে সাজেস্ট করেছিল আমার এক দিদি, ঋত্বিকাদি। ঋত্বিকাদি আমাকে অনেক হেল্প করেছে ট্যুর প্ল্যানটার জন্য, সো থ্যাংক ইউ সো মাচ। তো এই প্রপার্টিটা বেসিক্যালি এখানে অ্যাক্টিভিটি করার মতো অনেক স্কোপ আছে। এখানে বনফায়ার থেকে শুরু করে সব কিছুই পসিবল, সুইমিং পুলও আছে। বাট আমরা এখন 5 জন খুবই টায়ার্ড। একটাই দুঃখের ব্যাপার যে হোটেলে আমরা এক রাতই থাকতে পারছি। 2 রাত থাকার প্ল্যান ছিল, বাট সেটা হয়নি বিকজ আমাদের টিকিট ওই ওয়েটিং লিস্ট RSE করে করে আমাদের ফেরার ডেটটা আর কি এগিয়ে গেছে। তো হোটেলটা প্রচণ্ড ভালোভাবে এনজয় বা ইউটিলাইজ করতে পারবো না ঠিকই, বাট এমনি রুমটা আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আশেপাশে ওপেন স্পেসটা পুরো একদম পাহাড়ের কোলে, নেচারের মাঝখানে হোটেলটা, তো জাস্ট লাভিং ইট। তো আজকের সারাদিনটাও খুব ভালো গেছে, হেকটিক বাট খুব সুন্দর। দারিংবাড়ি ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, মানে নেচারের প্রচণ্ড কাছে। হ্যাঁ, একটু গরম ছিল বিকজ আমরা মার্চের এন্ডে এসেছি, অবভিয়াসলি এখন গরম থাকবেই, কিন্তু যেই সানসেটটা হওয়া শুরু করলো তখন গরমটা কমতে শুরু করলো, ঠান্ডাটা বাড়তে শুরু করলো। তো এখন বাজে 7:30। আমরা ঢুকলাম এখানে অ্যারাউন্ড 6:40। সানসেটটা দেখে আমরা তারপর ঢুকলাম। কালকেও আমাদের যথেষ্ট প্যাকড প্ল্যান। দারিংবাড়ি হয়ে সাইট সিইং করতে করতে আমরা যাবো হচ্ছে গোপালপুর। ওখানে পৌঁছাতেও আমাদের সন্ধে।
বকবক করতে করতে হয়ে গেল ডিনার টাইম। কমপ্লিমেন্টারি ডিনার ছিল, আগে থেকেই বলে দিয়েছিলাম, অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। নিয়েছিলাম ভাত, ডাল, চিকেন, মাছ, মাশরুম মশালা, সব কিছু ছিল প্রচণ্ড টেস্টি। ও এই যে রিসেপশন থেকে ওইখানে আমাদের রুম, একদম ওই সামনে এইখানে দুটো আছে, ওই দুটোই আমাদের রুম। স্ট্রিট সুইমিং পুল, এখন খুব ঠান্ডা লাগছে, মানে সুইমিং পুল দেখে আরও ঠান্ডা লাগছে সিরিয়াসলি। মানে খুব সুন্দরভাবে বসার জায়গা আছে, এখানে আরও অনেক রুমস আছে। এখানে বসার জায়গা, এখানে একটা স্টেজ করা আছে কোনো প্রোগ্রামের জন্য, মাঝখানে তো বড় লনটা। আমাদের মা মাসিরা আসছে সব একদম চাদর মুড়ি দিয়ে। ইনফ্যাক্ট আমিও ঠান্ডায় পুরো কেঁপে গেছি। তো এখানকার সার্ভিস খুব ভালো। আমাকে ওরা সকালের দিকে ফোন করে হোটেল থেকে জানার জন্য যে আমরা লাঞ্চ করবো কিনা, বিকজ যেহেতু আমাদের অপশানস ছিল, তো আমরা বললাম যে না, লাঞ্চ টাইমে তো আমরা ঢুকবোই না, আমরা তখন সাইট সিন করবো। তো আলটিমেটলি ডিনারটাই আমরা করলাম। তো হোটেলে চেক ইন করার সঙ্গে সঙ্গে আমাদের রুমে ফোন করে, দেন মেনুটা বলে কী কী আছে, ওখান থেকে যা খুশি সেগুলো অর্ডার করা যাবে। সবাই এখানে হাঁটতে এসেছি, একটুখানি হেঁটে লাইক 10-15 মিনিটস একবার 2-3 রাউন্ড মেরে তারপরে আমরা যাব হচ্ছে ঘুমাতে। আজ তাহলে আসি। যদি ভালো লাগে এই ব্লগটা, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর কমেন্ট সেকশনে আমাকে জানাতেও কিন্তু একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। গুড নাইট।